আসসালামাইকুম। যাদের স্টাডি গাইড আছে তারা স্টাডি গাইডের 88 পৃষ্ঠা আমরা বের করে দিই। আমরা এখন দ্য আউটসাইডার নোভেলা থেকে পড়ব ডিসকাস দ্য আউটসাইডার অর দ্য স্ট্রেঞ্জার অ্যাজ ক্যাম্পস অ্যাটেম্প টু পোর্ট্রে দ্য অ্যাবসার্ডিটি অফ ম্যান এক্সিস্টেন্স ইন দ্য ইউনিভার্স। এই প্রশ্নটা মানে সেট সাজেশনের প্রথম প্রশ্নটা পড়ব। ডিসকাস দ্য আউটসাইডার অর দ্য স্ট্রেঞ্জার অ্যাজ ক্যাম্পস অ্যাটেম্পস টু পোর্ট্রে দ্য অ্যাবসার্ডিটি অফ ম্যান এক্সিস্টেন্স ইন দ্য ইউনিভার্স। মানে এই ইউনিভার্সের এক্সিস্টেন্স হওয়াটা মানে পুরো মহাবিশ্বর যেই উপস্থিতি এবং পুরো মহাবিশ্বটাই অনর্থক, এবং মানুষের যেই উপস্থিতি এই পৃথিবীতে মানুষের উপস্থিতি, মানুষের কর্মকাণ্ড যেটা আছে সেটাও পুরো অনর্থক। তো এইটাই দেখা যাচ্ছে আউটসাইডার গল্পের আলোকে দেখা যাচ্ছে যে এটা ব্যাখ্যা করতে হবে আমাদেরকে আর কি। তো প্রশ্নটা এলেক্স নোটে পয়েন্ট আকারে যদিও বা দেওয়া আছে, কিন্তু এর থেকে স্টাডি গাইডে আমার কাছে বেশি ভালো লেগেছে। আমরা স্টাডি গাইড থেকেই পড়বো, আর প্রয়োজনে শেষে হচ্ছে পয়েন্টগুলো আমরা একটু সুন্দরভাবে আলোচনা করে দেবো। তো ইন দ্য স্ট্রেঞ্জার অর আউটসাইডার ক্যাম্পস অ্যাটেম্প টু পোর্ট্রে দ্য অ্যাবসার্ডিটি অফ দ্য এক্সিস্টেন্স। এখানে দেখা যাচ্ছে যে এখানে মানুষের অস্তিত্বহীনতার বিষয়টা আলোচনা করা হয়েছে। ক্যাম্পস আচ্ছা, শুরুতে আমরা এইভাবে এত কঠিন না করে ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে এখানে দেবো যে ক্যাম্পস ইজ ওয়ান অফ দ্য গ্রেট নোভেলিস্ট ইন দ্য 21st century. He is known for his unique novel style and his absurdity. আমরা অলরেডি জানি যে তাকে হচ্ছে এই মানে যে অ্যাবসার্ডিটির এটা দেখা যাচ্ছে যে হাজারও বলা হয়ে থাকে। তো সেই বিষয়গুলো আমরা দু এক লাইন আগে লিখে নেব সহজ করার জন্য। লিখে নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে বলবো যে এই গল্পটার মেইন ক্যারেক্টারটাই মূলত এখানে অস্তিত্বর বিষয়টাই মূলত ফোকাস করা হয়েছে। শুধুমাত্র এখানে ফোকাস করে স্থির থাকা হয় নাই, এইটা ফোকাস করতে করতে যে পুরো মহাবিশ্বটার যে একটা অস্তিত্ব আছে। আচ্ছা আচ্ছা, তাহলে পুরো মহাবিশ্বটারই কি কোনো লক্ষ্য আছে? হয়তো কোনো মহাবিশ্বটারই কোনো লক্ষ্য নেই, যেমনিভাবে মানুষের কোনো লক্ষ্য নেই। যেমন এখানে গল্পের মধ্যে যেভাবে বলা হচ্ছে যে মানুষটা পুরো গল্পের মধ্যেই এই বিষয়টা, এই থিমটা স্পষ্ট করা হয়েছে। যেহেতু মানুষের জীবনের লক্ষ্য নেই, এইটা দিয়েই দেখা যাচ্ছে আবার স্যাম্বলাইজ করা হচ্ছে যেহেতু মানুষের কোনো লক্ষ্য নেই, সেহেতু মানুষ যেহেতু মহাবিশ্বের মধ্যে এক্সিস্ট করে, তাহলে মহাবিশ্বের এক্সিস্ট হওয়ারই কোনো ইয়ে নাই, কোনো মোটিভ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই। তো এই জিনিসটা কিন্তু বোঝানো হচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে নিজের ভাষায় মেইন লাইন দু একটা আগে লিখবো, এরপর দেখা যাচ্ছে আমরা হালকা একটু সামারির দিকে দেখা যাচ্ছে নিয়ে যাব। যেমন হচ্ছে মার্সোল্ট ওই যে কি Marcel find him an abstract situation. He has a banal job of shipping clerk. সে শিপিং ক্লার্কে হচ্ছে ব্যানাল জবটা করতো। হি স্পেন্ড টাইমস ইন হিজ অ্যাপার্টমেন্ট, তার নিজ অ্যাপার্টমেন্টে হচ্ছে সে সময়টা খামাখাই স্পেন্ড করতো। কখনো আর লোকাল ক্যাফেতে দেখা যাচ্ছে বসে বসে আড্ডা দিত, কখনো হচ্ছে মার্লোর সাথে এই কি তখন কখনো দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা যাচ্ছে আড্ডা দিত। ফ্রেন্ডস কাম হোম অ্যান্ড গো, তার বন্ধুরা তার বাসায় আসতো এবং যাইতো। স্লিপ এনশিওর আফটার ডিনার, এবং ঘুমায় টুমায় দেখা যাচ্ছে যে ঘুমায় শুয়ে খেয়ে দিয়ে ঘুমায় পড়তো। দ্য নেক্সট ডে ক্যারেক্টার ওয়ার্কস এগেন, পরের দিনে আবার দেখা যাচ্ছে নিজ নিজ চরিত্র অনুযায়ী প্রত্যেকের যেই কাজ সেই কাজগুলো আবার করতো। ডিনার এগেন, আবার রাত্রের খাবার খাইতো, অ্যান্ড স্লিপ, এবং আবার ঘুমাইতো। এভাবেই দেখা যাচ্ছে যে এটা চলতে থাকলো। তো সেকেন্ড প্যারা, এটা কীভাবে চেঞ্জ করে দিলে ভালো হয় কি না? আচ্ছা, ক্যাম্পস ক্যারেক্টার ক্যান নট অ্যাট্রাস মিনিং অ্যান্ড পারপোজ টু হিজ অ্যাকশন। তো ক্যাম্পসের এই যে ক্যারেক্টারটা আছে, এটা কিন্তু কোনো মিনিং বা কোনো উদ্দেশ্য এই কোনোটাই কিন্তু আসলে ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। হি ডাজ নট নো দ্য মোটিভ অফ হিজ অ্যাকশন, মানে তার নিজের যে কাজগুলো সে করে চলছে, এই নিজের কাজের উদ্দেশ্যটা কি সে নিজে জানে না। অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস, হিজ রিয়াকশন টু হিজ মাদার ডেথ ইন দ্য ফার্স্ট এক্সাম্পল অফ অ্যাবসার্ডিটি। এই শব্দটার প্রোনাউন্সিয়েশনে আমার তো একটু প্রবলেমই হচ্ছে মনে হচ্ছে। যাই হোক, তো এই অ্যাবসার্ডিটি এই বিষয়টা ফার্স্ট আমরা এক্সাম্পল হিসেবে পাই যখন হচ্ছে মার্সোল্টের মা যখন মারা যায়। তখন দেখা যাচ্ছে যে মানুষ জন্মাইছে, মানুষ মরছে। তো এইখানে আর আমার এখন রিয়াকশন করার কি আছে, মানে তার ভাবখানা হচ্ছে এরকম।
এরপরে দেখুন যখন তার ফিউনারেল করা হয়, ওই যে যেই সার্ভেন্ট যেটা থাকে, সে যখন কেয়ারটেকার যেটা থাকে, সে যখন হচ্ছে ফিউনারেলের জন্য তার মায়ের মুখটা একটু খুলে দিয়ে বলে যে আপনার মায়ের মুখটা একটু দেখেন, সে বলে যে এই মুখটা দেখার কি দরকার, এই মুখ দেখার দ্বারা মানে কি ইয়ে হবে। সে সেখান থেকেও দেখা যাচ্ছে একটু সরে গিয়ে আড্ডা দেয়, একটা কফি খায়, তারপরে হচ্ছে একটা স্মোক করে, ড্রিঙ্ক করে। এই মানে তার কাছে এই জাতীয় এই বিষয়গুলো কোনো ফিলিংস নেই। এবং এইখানে হচ্ছে সে বোঝায় যে হিউম্যান এক্সিস্টেন্সের কোনো মানে মিনিং হয় না আর কি। হি অ্যাটেন্ড হার ফিউনারেল উইদাউট শোয়িং সরো টু হিজ সোসাইটি, কোনো দুঃখ ছাড়াই দেখা আছে ফিউনারেলে অংশগ্রহণ করে। আচ্ছা, তারপরে ওই যে আমি যেটা বললাম সেটা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে ফেলে চলে আসি আমরা। দ্য ডেথ অফ হিজ মাদার she'd no impact on Marsos, rather he goes to swimming and sees a comic film with a young woman called Mary. তো মারা যাওয়ার পরের দিনই সে ঘুম থেকে উঠে যখন চলে গিয়ে দেখা যাচ্ছে সে ম্যারির সাথে দেখা সাক্ষাৎ করলো, একটু ফ্লার্ট করলো, ওর সাথে আড্ডা করলো, আইসক্রিম খাইলো, কফি খাইলো, তারপরে ড্রিঙ্ক করলো, সুইমিং করলো, করে দেখা যাচ্ছে তারপরে একটা সন্ধ্যা রাত্রে দেখা যাচ্ছে গেছে হচ্ছে একটা কমিক মুভি দেখতে। কমিক মুভি টুভি দেখে এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা যাচ্ছে গত দিন মা মারা গেছে, পরের দিন দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে এইভাবে শুয়ে আছে। তো দেখা যাচ্ছে মানে তার মানে মা মারা গেছে এটা কোনো অনুশোচনা নেই। হি ইভেন ফল ইন্টু ফিজিক্যাল প্লেজার উইথ দ্য উমেন, বরং সে দেখা যাচ্ছে যে তার ফিজিক্যাল প্লেজার যেটা আছে, বাস্তবিক এক্সপিরিয়েন্সের বিষয় যেগুলো আছে, এইগুলোকে সে বেশি প্রাধান্য দিচ্ছে এই ইমোশনাল বিষয়গুলোর থেকে, আবেগতাড়িত বিষয়গুলোর থেকে। সাজ অ্যাবসার্ড বিহেভিয়ার, হ্যাঁ সত্যি এটা একটা অ্যাবসার্ড বিহেভিয়ার আর অ্যাপ্লিকেবল ফর দিস এক্সিস্টেন্স হু রিলে অন ফিজিক্যাল সেন্সুয়েশন ফর মেকিং দেয়ার আউন চয়েস, অ্যাভয়েডিং সোশ্যাল কনভারসেশন, ইথিক অ্যান্ড অর ট্র্যাডিশন। তাহলে সামাজিক প্রথা, সামাজিক দেখা যাচ্ছে কনভারসেশন, এগুলার বদলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা দেখা যাচ্ছে সেন্সুয়েশন, এই বিষয়গুলো যেগুলো আছে এটাই দেখা যাচ্ছে বেশি এই ক্যারেক্টারটা আমাদের যেই মার্সোল্ট আছে এই ক্যারেক্টারটা দেখা যাচ্ছে বেশি এই জিনিসটা কিন্তু প্রাধান্য দিয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা দেখি, the absurdity man existence in society seen in Marceau's inability to make judgment about quality of his action. আচ্ছা, সে যে কাজগুলা করছে এই মানে এই কাজগুলা যে ভুল হচ্ছে কি, এই কাজগুলা যে মন্দ, এইটা জাজ করার ক্ষমতাও কিন্তু এই মার্সোর নাই। ফর এক্সাম্পল, মার্সো মেক ফ্রেন্ডশিপ উইথ হিজ নেইবার রেমন্ড। রেমন্ড কিন্তু সে কিন্তু মূলত ছিল পতিতাদের দালাল, কিন্তু তারপর রেমন্ডের সাথে ফ্রেন্ডশিপ করছে। সে যে একটা ফ্রেন্ডশিপ করার মতো একটা মানুষ না, বা সে একটা কিন্তু সেই বন্ধুত্ব করা যে এই মানুষদের সাথে করা যায়, সে কিন্তু সেটার যোগ্যতা রাখে না। এই যে ভালো মন্দের বাছ বিচার করা, এইটা কিন্তু করার কোনো ক্ষমতা কিন্তু মার্সোর নাই। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে ওই যে হি এগ্রি টু রাইট লেটার টু রেমন্ডস গার্লফ্রেন্ড অ্যান্ড গিভ রেমন্ড এ চান্স টু টেক রিভেঞ্জ। তো রেমন্ডের যে ওয়াইফ বলি বা গার্লফ্রেন্ড যেটাই ছিল, তো তার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য মার্সো কিন্তু লেটারটা লিখতে রাজি হয়ে যায়, নিজের হাতে করে দেখা যাচ্ছে লেটারটা লিখে দেয়। আবার যখন গার্লফ্রেন্ড আসে, গার্লফ্রেন্ডকে ওর চোখের সামনে দেখা যাচ্ছে মারে, পিটিয়ে আবার পুলিশে যখন নিয়ে যেতে যায়, তখন রেমন্ড যখন আবার বলে যে প্লিজ ট্রাই টু সাম মোর ফেভার, আমাকে আরেকটু বেশি ফেভার করো। তো তখন দেখা যাচ্ছে যে সে দেখা যাচ্ছে মার্সোর এই রেমন্ডের কথা শুনে সেও দেখা যাচ্ছে পুলিশকে বলে যে না, আসলে মেয়েটা খুব খারাপ, মেয়েটার এরকম সমস্যা আছে, মেয়েটা এরকম করে অনেক বেশি টাকা নিয়েছে, আরও দেখা যাচ্ছে জুলুম করতেছিল, এই জন্য বাধ্য হয়ে রেমন্ড মারছে। তো এই কথাগুলো শুনে দেখা যাচ্ছে যে মানে মার্সো রেমন্ডকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়। অথচ মার্সোর কিন্তু এই যে কাজগুলো মন্দ, এই কাজগুলো যে খারাপ হচ্ছে, কোনটা গুড আর ব্যাড, এই জাতীয় কোনো মেজারমেন্ট করার ক্যাপাসিটি তার মধ্যে ছিল না। এই মেজারমেন্ট করার ক্যাপাসিটি এমনভাবে ছিল না, এই যে আমরা লাস্ট প্যারাতে চলে আসছি, দ্য কিলিং অফ অ্যারাবস ইজ এ টার্নিং পয়েন্ট দ্যাট লিডস মার্সোস টু এ সিরিয়াস কনসিকুয়েন্স। সো ফার মার্সোস মেড ডিসিশন অন নো রেশিওনাল গ্রাউন্ড টু হিম। তো এই যে যখন হচ্ছে ওই যে আরবদেরকে যখন মারে, তো তখন দেখা যাচ্ছে তার কোনো ফিলিংসটা ছিল না বলতে মানুষ মারা ঠিক না, বাট দেখা যাচ্ছে প্রচুর গরম পড়ছে, এক হচ্ছে এর আগে রেমনকে হাসপাতালে দিয়ে আসলাম, এখন এই গরমের মধ্যে ভালো লাগতেছে না, এরা আবার দেখা যাচ্ছে সে ছুরি নিয়ে আসতেছে, মানে দেখা যাচ্ছে একটা শারীরিক কমফোর্টের যে বিষয়টা, পার্সোনাল এক্সপিরিয়েন্সের বিষয়, সেটা এটা দেখা যাচ্ছে ভালো লাগতেছে না, এই জন্য দেখা যাচ্ছে একটা গুলি করে মেরে দিলাম, এরকম বিষয়টা আর কি।
এরপরে in part 2 the absurdity of human existence is shown through Marceau's inability to accept religion as an ultimate answer to the meaninglessness of his existence. মানবের অস্তিত্বের যে কোনো মূল্য নাই সেটা আমরা শেষ অংশে এভাবে দেখতে পাই যখন ম্যাজিস্ট্রেট তাকে বলে যে তুমি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে না। তো সে দেখা যাচ্ছে যে খুবই বিরক্ত হয় এবং রাগারাগি করে এবং বলে যে এটার কোনো দেখা যাচ্ছে মানে হয় না, পৃথিবীর কোনো মানে নাই, মহাজগতের কোনো মানে নেই, মানুষ সৃষ্টির কোনো দেখা যাচ্ছে সার্থকতা নাই বা এটার কোনো যৌক্তিক কোনো কারণ নেই, সব কিছুই এমনি সব কিছুই দেখা যাচ্ছে উদয়। অর্থাৎ নাস্তিক্যবাদের মেইন বিষয় যেটা আসলে আমরা এই যে লিটারেচারটা যখন পড়ছি, আমরা ক্রিটিসিজম যখন পড়লাম, ক্রিটিসিজমের মধ্যে আমরা কিন্তু পেয়েছিলাম যে এই মডার্ন টাইমে এই যে ডারউইনের বিবর্তনবাদ ওই তত্ত্বের কারণে কিছু মানুষ এইগুলোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। তো মার্লোর ক্যারেক্টারটাও দেখা যাচ্ছে যে ওই যে ইনফ্লুয়েন্স হওয়া ব্যক্তিদের মধ্যেই পড়ে গেছে আর কি। তো যাই হোক, মার্লো রিয়েলাইজ দ্য ট্রুথ দ্যাট জাস্ট হি ইজ ইনডিফারেন্ট টু দ্য ইউনিভার্স, সে পৃথিবীর অন্য মানুষের থেকে আলাদা, সো ইজ দ্য ইউনিভার্স ইকুয়ালিটি ইনডিফারেন্ট টু হিম। সুতরাং দেখা যাচ্ছে ইউনিভার্সে তার সাথে আলাদা ধরনের একটা বিহেভ করছে। হি অলসো ডিটেন্স টু ডাই লাইক অল হিজ ফিলো ম্যান অ্যান্ড ওমেন আর দেয়ারফর উইল হ্যাভ নো ফিউচার রিলিভেন্স। যেহেতু আসলে অতীতের কথা চিন্তা করে কোনো লাভ নাই, বর্তমানে থাকতে হবে এবং ভবিষ্যৎ বলতেও কিছু নাই। তো সুতরাং মার্সোর ক্ষেত্রে যে মার্সোকে যদি মেরেও ফেলা হয় সে যে মারাও যাবে, এক্ষেত্রেও তার দুঃখ বা আফসোসের কিছু নাই। এরকমই দেখা যাচ্ছে মানে দ্য অ্যাবসার্সিটির থিমটাই কিন্তু মূলত এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে কনক্লুশনে চলে আসছে। কনক্লুশনে চলে আসার আগে আমি একটু এলেক্স নোট থেকে কয়েকটা সুন্দর থেকে পয়েন্ট বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো একটু যদি মাথায় রাখা যায় তো তাহলে আমাদের লেখার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আচ্ছা, পয়েন্টটা একটা যে ইনডিফারেন্ট টু মার্সোস লাইফ, মার্সোস ইনডিফারেন্ট টু লাইফ। তো এটা একটা পয়েন্ট আমরা বিশেষ ব্যবহার করতে পারবো যে মার্সোর সবার জীবনটা একই রকম, কিন্তু মার্সো দেখা যাচ্ছে ইউনিভার্সের সাথে, আচ্ছা ব্যাখ্যাতে আমি পরে যাচ্ছি। আর একটা লিভ ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট, ঠিক আছে। মার্সো সবসময় দেখা যাচ্ছে অতীত নিয়ে ভাবতো না, ভবিষ্যৎ নিয়ে ভাবতো না, যে বর্তমানটাই মূল বা আসল সেটা নিয়ে সে চিন্তা করতো এরকম। আচ্ছা, ইনহেরেন্ট ল্যাক অফ মিনিং। তো এখানে সে ইনহেরেন্ট ল্যাক অফ মিনিং বলতে এটা বোঝাচ্ছে যে আসলে সব কথারও কোনো মানে নাই, এই জীবনেরও মানে নাই। আমি যে কাজগুলো করেছি, যেমন সে শিপের যে কাজগুলো করতো সেই কাজগুলোরও সব কিছুর কোনো দেখা যাচ্ছে মানে নাই, এটা এমন কোনো কিছু করা দরকার করছি এরকম। তো সুতরাং এইগুলা যেহেতু মানে নাই, সুতরাং পুরো ওয়ার্ল্ডেরও বা মহাবিশ্বেরও দেখা যাচ্ছে কোনো মিনিং হয় না, এটাও দেখা যাচ্ছে এমনি হয়েছে আর কি সব কিছুই। এরপরে দ্য অ্যাবসার্ডিটি অফ কমিউনিকেশন, এই বিষয়টা দিয়ে আমরা দেখা যাচ্ছে কিছু লিখতে পারি। এরপরে কনফার্মেশন উইথ ডেথ, এবং দেখা যাচ্ছে সব কিছুর পরবর্তীতে যেহেতু মৃত্যু আছে এবং মৃত্যুর পরে যেহেতু কিছু নাই, তো অ্যাকর্ডিং টু মার্সো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে এখানে একটা কোটেশন দেওয়া আছে যে নাথিং ম্যাটার অ্যান্ড আই নিউ হোয়াই, কোনো কিছুই কোনো ম্যাটার করে না এবং আমি জানি সেটা কেন। এখানে দেখা যাচ্ছে আরও একটা সুন্দর কোটেশন দেওয়া আছে যে ইটস অকার টু মি দ্যাট এনিওয়ে ওয়ান্স মোর সানডে ওয়াজ ওভার। তো যখন দেখা যাচ্ছে যে তার মা মারা যায়, পরের দিন সে বলে যে ইটস অকার টু মি এনিওয়ে, এই দিনটা কোনোভাবে পার হয়ে গেল, ওয়ান মোর সানডে, আর একটা রবিবারের নর্মাল একটা দেখা যাচ্ছে রবিবারের দিনের মতো আর কি, এটা কোনো কিছু ম্যাটার করে না। তো এই দেখা যাচ্ছে যে উপন্যাসটা বারবার এমন উদাহরণ উপস্থাপন করে যে যেখানে আসলে জীবনের অন্তর্নিহিত কোনো মানে অর্থ নাই, এই অর্থের অভাব একটা আছে, জীবনের কোনো মানে নাই, এই বিষয়টা বারবার ফুটে ওঠে। তারপরে বিচার ব্যবস্থার সাথে দেখা যাচ্ছে যে তার একটা কমিউনিকেশন গ্যাপ থাকে, সেই বিষয়টা ফুটে উঠছে এবং তার যে মানে সামাজিক রীতিনীতির প্রতি উদাসীনতা আছে এবং সে দেখা যাচ্ছে মানুষ হিসাবে বেশ ক্রুয়েল, কোনো ফিলিংস নাই, এই বিষয়টাকে প্রাধান্য দিয়েই কিন্তু তাকে দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই একটা বিষয় এখানে উল্লেখ করা আছে। তো আর একটা বিষয় আছে যে তুচ্ছ বিষয়ের উপরে কিন্তু এই উপন্যাসটার উপরে যোগ দেওয়া আছে, যে সামান্য তুচ্ছ বিষয়কে, যেমন আবহাওয়ার বিষয়টা, যে একটু গরম টরম লাগতেছে, ভালো লাগতেছে না, একটা মানুষকে মেরে দিই। তো এই কাজগুলোর যেমন যৌক্তিকতা নাই, মার্সোর লাইফের কোনো যৌক্তিকতা নাই, মার্সোর কাজের কোনো যৌক্তিকতা নাই, এই সব কিছুই বলা যায় মানুষেরই কোনো যৌক্তিকতা নাই, ইউনিভার্সেরই কোনো যৌক্তিকতা নাই। তো এইটা ছিল কিন্তু এই গল্পের থিম আর কি, কী সব যে পড়তে হচ্ছে লিটারেচার পড়তে গেলে, কোনো কিছুই বলে কোনো যৌক্তিকতা নেই। তো অ্যাট লাস্ট সব শেষে দেখা যাচ্ছে আমরা বলতে পারি যে
To conclude, The Outsider, Albert Camus masterfully portrays the absurdity of man's existence in the universe through the experience of Marceau. মার্সোর মাধ্যমে যে ইউনিভার্সের এক্সিস্টেন্সের এইগুলো একবারে মিনিংয়ে সেই বিষয়টা সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দ্য ক্যারেক্টার ইনডিফারেন্স ইমফ্যাসিস দ্য প্রেজেন্ট ইন্টিগ্রেশন উইথ দ্য সোসাইটি স্ট্রাগলস কমিউনিকেশন ফোকাস আর ট্রিভিয়াল ডিটেলস। মানুষ যে কমিউনিকেশন করতে গিয়ে মানে হচ্ছে সেই স্ট্রাগল করে, প্রত্যেকটা কাজ করতে গিয়ে স্ট্রাগল করে, অতীতের কথা চিন্তা করে স্ট্রাগল করে, ভবিষ্যতের কথা চিন্তা করে স্ট্রাগল করে, এবং সব স্ট্রাগল হচ্ছে কনফার্ম উইথ ডেট, মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায়। তো এই অল কন্ট্রিবিউট, এই সব কিছু দেখা আছে টু দ্য নোভেল এক্সপ্লোরেশন। এটা উপস্থাপন করে দ্য এক্সিস্টেশনাল অ্যাবসার্ডসিটি। আর এ প্রোনাউন্সিয়েশনে এত বাধে, তাহলে এই সব কিছুই দেখা যাচ্ছে যে পোর্ট্রেস দ্য অ্যাবসার্ডসিটি অফ ম্যান এক্সিস্টেন্স, মানুষের এক্সিস্টেন্সেরই কোনো দেখা আছে, এবং এই ইউনিভার্সে এগুলোর কোনো দেখা আছে মানে নাই, সেই বিষয়টা কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।